সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কিছুতেই আসলে মনের কষ্ট বা কারো চলে যাওয়ার বেদনা এটাকে ব্যাখ্যা করা খুব মুশকিল। সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার চলে গেছেন এবং ফেসবুক জুড়ে তার অগণিত ছাত্র, ভক্ত, কাছের মানুষ তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন। মহিরু পর্যায়ের যখন মানুষ চলে যান তখন তাকে নিয়ে এরকম স্মৃতিচারণ স্মৃতি করতে হয়, কিন্তু স্যারকে নিয়ে প্রত্যেকটা মানুষ যে লেখাগুলো লিখছেন, আমি প্রায় অনেকক্ষণ সময় ধরে নানান মানুষের লেখাগুলো পড়ছিলাম। আমি নিজে লিখবো বলে লিখতে পারছি না। স্যারকে নিয়ে কিভাবে লিখবো? এত স্মৃতি, হয়তো স্মৃতি বা সম্পর্কের ভার গুনলে অন্য অনেকের চাইতে খুব বেশি হবে না, আবার খুব কমও না। এই পরিমাপটাও তো আসলে গর্বের। ধরেন সৈয়দ মঞ্জুর ইসলাম স্যারের সাথে কার কেমন সম্পর্ক ছিল এবং কে কতটা ঘনিষ্ঠ ছিল, এটাও একটা অন্যরকম গর্বের যে স্যার আমাকে চিনতো। কারণ মানুষটা এত নির্মোহ। আমি একটা উদাহরণ দিই, মানে আমি আমার ব্যক্তিগত আলাপ যেহেতু আমার প্ল্যাটফর্মে বলি, আপনাদের সাথে শেয়ার করি, তাই মনে হলো যে লেখার চাইতে এখন বোধহয় বলতে পারবো। কারণ দেশের বাইরে রয়েছি বেশ দীর্ঘদিন। আমার একটি চ্যানেলের সাথে ইউএসএতে একটি কাজ কন্ট্রাক্ট হয়েছিল এবং সেই সূত্রে ঢাকা থেকে আমার নিউ ইয়র্কে আসা। অন্য কোনো উদ্দেশ্য ছিল না তখন। এবং তখন আসার সময় আমি কিছু হায়ার এডুকেশনের অ্যাপ্লিকেশন করব বলে আমার কিছু রিকমেন্ডেশন প্রয়োজন ছিল। তো আমি স্যারের বাড়িতে গেলাম, ফোন দিয়ে বললাম যে এরকম আমি যাচ্ছি একটি লোকাল চ্যানেলের কনসালটেন্ট হিসাবে, বাট আপনার যদি একটা রিকমেন্ডেশন থাকে তাহলে আমার জন্য সুবিধা হয়। তো বললো কি ধরনের রিকমেন্ডেশন? আমি একটা ফরম্যাট লিখে গিয়েছিলাম। তো উনি পড়লেন, পড়ে যেহেতু উনি প্রচন্ড পরিমাণে প্রমিত বাংলায় কথা বলেন এবং বাংলা ভাষা সম্পর্কে তার জ্ঞান গরিমা অনন্য পর্যায়ের, কিন্তু তিনি একই সাথে সবচেয়ে জনপ্রিয় ইংরেজি শিক্ষক। সুতরাং পাণ্ডিত্যের জায়গায় তার তো সীমা ছাড়া একটা জ্ঞান গরিমা রয়েছে। তো আমি আমার ড্রাফটটা দিলাম যে স্যার আর কিছু মনে করেন না, জাস্ট আমি আমার মতো করে লিখেছি ইংরেজিতে, এটা আপনাকে দেখানোর জন্য যে আপনি তো নিশ্চয়ই। তো বললেন না ঠিক আছে, এটা আমি আমার মতো লিখবো, তবে কোনো বিষয় তুলে ধরার তোমার তো অনেকগুলো পরিচয়। তো আপনি বললেন একদম ইন জেনারেল আমাকে যেভাবে চেনেন সেভাবে একটা প্রশংসাপত্র দিয়েন, আপনার একটা লেখা থাকুক না হয়, আর যেহেতু লাগবে আমার, তারপরে থাকুক। বিশ্বাস করেন আজকে অনেকবার ওই আমাকে নিয়ে লেখা রিকমেন্ডেশন লেটারটা পড়েছি। এত যত্নে কেউ আমাকে অবজার্ভ করে নাই। সুন্দর করে লেখা, এবং অবশ্যই এক্ষেত্রে সমালোচনা কেউ করে না, কিন্তু স্যার আমাকে নিয়ে লিখেছেন এটি যে প্রথম তা না। আমার এ পর্যন্ত 15টি বই বেরিয়েছে। 15টি বইয়ের 4টি খুব গুরুত্বপূর্ণ বই এর মুখ বন্ধ লিখে দিয়েছেন সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার। আমি আরো অনেকের কাছেই হয়তো লেখা চাইতে পারতাম যে আমার একটি ফ্ল্যাপে একটি ভূমিকা লিখে দেন, তাহলে খুব সমৃদ্ধ হয় বইটা। এই জন্যই তো মানুষ লেখে, লেখাতে মানে দেয় কাউকে বা সেটি সংযুক্ত করে। আমি প্রায় প্রতিবারই আমি স্যারকে নক করি। স্যারের সাথে পরিচয় হবার পর আমি প্রথম একটি উপন্যাস যখন দেই, তখন এটা মনে হয় সমস্ত লীলামহল উপন্যাসটা, যদি ভুল না করি আমি। সো উনি বললেন যে আমি ঠিক আছে, আমি কালকে না পরশুদিন তুমি এসো, লেখাটা পেয়ে যাবা। তো আমি ভাবলাম যে অন্য অনেক লেখক, এর আগে আমার একটা অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার কথা না বললাম, যে অন্য অনেক লেখক যেমন লেখা না পড়েই মানে ফ্ল্যাপের লেখা লিখে দেয় যে লেখকটি অমুক তমুক খুব ভালো, তার বই গদ্য, এই সমাজে অনেক কিছু, এই যে ফরম্যাট কথাবার্তা। তো আমি খুব একটু কিছু বলতেও সাহস পাচ্ছি না। একদিন পরে ইনি এত ব্যস্ত মানুষ, পরশুদিন বললেন আবার 3-4 লাইন লিখবেন, স্যার যদি পড়তেন আমার বইটা। তো আমি গেলাম। উনি তখন প্রাইভেট ইউনিভার্সিটিতে বসতেন এবং সেখানে ইংরেজি বিভাগের ডিপার্টমেন্টের হেড ছিলেন। তো আমি তার রুমে গেলাম, উনি লেখা রেডি আমাকে দিলেন যে এটা দিচ্ছি, তোমাকে ইমেলও করে দিচ্ছি। তো আমি স্যারকে বললাম, স্যার যদি অভয় দেন একটা কথা বলি, আপনি কি, আমার খুব ইচ্ছা ছিল আপনি যদি বইটা পড়তেন। স্যার কারোর সাথে রাগ করতেন না, কিন্তু বোঝা গেল যে উনি খুব মাইন্ড করেছেন আমার কথা। তো বললো তুমি একটু বসো, আমি একটু হাতের কাজ শেষ করে আসি। তো উনি বাইরে গেলেন। বুঝলাম যে উনি আমার সাথে বেশ কিছুক্ষণ কথা বলবেন এবং উনি মাইন্ড করেছেন, এটা আমি বুঝে ফেলছি। খুবই নার্ভাস হয়ে গেলাম যে এটা বলা ঠিক হয় নাই যে আমার বইটা পড়ানোর জন্য আসলেন। পৃষ্ঠার নাম বলে নাই, কিন্তু আমার লীলামহল চরিত্রটা নিয়ে একটা জায়গায় একটু খামতি ছিল, মানে এবং মাঝ পর্যায়ের ওই জায়গাটা একটু ঠিক করলে ভালো হয়। সেটা তোমাকে এমনিতে বলতাম, দেখো আমি যদি না পড়ে থাকি, এবং ফিনিশিংটার ব্যাপারে একটা ইনপুট দিলেন, এটা ঠিক করে নিও। আমি খুব লজ্জায় পড়ে গেলাম এবং একসাথে অবাক হলাম যে স্যার আপনি এত ব্যস্ত মানুষ, এবং ইউজুয়ালি আমার নিজেরও প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে যায় একটা
উপন্যাস পড়তে, আপনি আমার বইটা যে পড়েছেন কিছুটা হলেও, আমাকে না কিছুটা হলেও না, পুরোটা পড়েছি, তুমি জানো না যে স্পিড রিডিং এর ব্যাপারে আমার কি পরিমাণ দক্ষতা। স্যার তখন খুব স্পেসিফিক ভাবে একটা বইয়ের বিষয় বলে দিলেন। আমি বললো যে আমি তোমাকে শিখাই দিতে পারি, তুমি যদি চাও স্পিড রিডিংটা তোমার শেখা উচিত, কারণ আমাদের মানুষের জীবনে সময় কম পড়াশোনার জন্য। স্পিড রিডিং যদি তোমার জানা থাকে তাহলে তোমার এইসব ক্ষেত্রে অনেক কাজে লাগবে। স্যার আমার দেয়া আমি যতগুলো বই দিয়েছি প্রত্যেকটা পড়েছেন, এবং পড়ার সাথে সাথে 1-2 দিন পর আমি যখন জানতে চেয়েছি স্পেসিফিক ভাবে উনি আমাকে পরামর্শ দিয়েছেন। কালিও কলম পত্রিকার তিনি উপদেষ্টা মণ্ডলীতে সংযুক্ত ছিলেন শেষ পর্যন্ত। তো উনি যেদিন থেকে জয়েন করেন বা কাজ করছেন তখন থেকে বলতেন যে তুমি আমাকে লেখা দাও। আমি 2টো গল্প দিয়েছি, কালিও কলমে বেরিয়েছে। আমি একবার ক্যাডেট কলেজ ক্লাব গুলশানে একটা অনুষ্ঠানে স্যারের জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছেন, এবং সেখানে স্যার প্রধান অতিথি খুব স্বাভাবিকভাবে, এবং তিনি লম্বা বক্তব্য দিবেন, এবং তার সেই অনুষ্ঠানে বিখ্যাত সব লেখকজন, প্রকাশক, তার বন্ধু বান্ধব রয়েছে। আমি সবচেয়ে অনুস্প্রতিম নগণ্য একজন অতিথি দাওয়াত পেয়েছি, এবং 2-3 বার করে বলেছি তুমি এসো। শাকুর মজিদ ভাই ছিলেন, তিনিও বলেছেন। আমি পেছনে বসে আছি, স্যারের সাথে 1-2 বার আই কন্ট্যাক্ট হলো, যে উনি আমি যে আসছি উনি জানেন কিনা আমি কনফার্ম না। স্যারের বক্তব্য শুরু হলো, অনেকের রেফারেন্স ধরে কথা বলছেন, যার গল্প ভালো লাগে, যে তরুণের লেখা নিয়মিত লেখক তিনি চান। বলতে বলতে আমাকে দিকে ইঙ্গিত করে বললো তানভীরের লেখা আমি পড়ি নিয়মিত, এবং ওর অনেক কিছু বাদ দিয়ে ওর লেখালেখিটা করা উচিত। এরপরে আরো বেশ কয়েক লাইন বলল। এত ভরা একটি হল রুমে আমাকে ঘিরে স্যার মঞ্চে উনি আমাকে যে বলবেন আমাকে নিয়ে, আমি হতবাক হলাম। সেদিন থেকে মনে হলো যে স্যার বোধহয় তার ভালোবাসা এবং স্নেহের জায়গাটায় অন্য অনেকের সাথে তার ভালো সম্পর্ক আমাকেও কিছুটা হলেও রাখেন, এবং আমি ভীষণ সম্মানিত বোধ করলাম। আমার লেখালেখির প্রাপ্তিতে কোনো পুরস্কার নাই, কিন্তু অদ্ভুত কিছু প্রাপ্তি আছে। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, উনি আমার লেখা পড়ে বলেছেন, শুধু আমাকে না আরো কয়েকজন লেখককে বলেছেন, তারা আবার আমাকে বলেছেন। সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার একাধিক প্ল্যাটফর্মে তিনি আমার লেখালেখি সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করতেন। এই যে ব্যক্তিগত ক্যানভাস করছি আজ স্যারের মৃত্যুতে, এই মানুষরা কোনো নবীন লেখক বা কোনো তরুণ কিংবা একজন লেখক জীবনে, একটা মানুষের জীবনে খুব শক্তি যোগায়। আসলে আমরা তো আসলে শক্তি খুঁজে ফিরি, একটা শক্তির আধার কোথায়। সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার আমার জীবনে সেরকম একটা শক্তি ছিল যে আমি ডাকলে তাকে পাইতাম। এবং মৃত্যুর 5 কি 6 দিন আগেও কথা হচ্ছে যে স্যার আমি আসছি এ মাসের শেষে, মাসখানিক পরেই, এবার অনেক আড্ডা দিব, আমেরিকান লাইফ, এখানকার স্ট্রাগল, তারপরে দেশে ফিরে কি করব, এখানে কেমন আছি, পরিবারের ছাড়া আমি কিভাবে থাকি, এই সব কিছু জিজ্ঞাসা করলেন। আমি বলতে ভুলেই গেলাম যে স্যার কেমন আছেন। শেষে বললাম স্যার কেমন আছেন, হাসি দিল, আছি, ভালো আছি। এত কিছু বলার পরও ফোনটা রাখার আগে যে বলেছো যে কেমন আছি, এটাই কম কি। তো স্যারকে আসলে কিছু দিতে পারি নাই, মানে দেওয়া সম্ভব না, ভয় নাই কাউকে, মানে কেউ তাকে কোনো অনুকম্পা পুরস্কার দিতে পেরেছেন বা কোনো রকম উপঢৌকন কোনো কাজের বিনিময়ে সম্ভব হয়নি। খুবই লিমিটেড সাধারণ লাইফ লিড করতেন, এবং প্রচন্ড পরিমাণে সৎ, প্রচন্ড পরিমাণে তৃপ্ত কণ্ঠস্বর ছিল। আফসোস বাংলাদেশ যাবতীয় সরকার আমলে ওই যে চাটার দলে ছিল না বলে তাকে মূল্যায়ন করা হয়নি। আই ক্যান রিপিট, তৈলমর্দন এবং তেলবাজিতে সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার থাকেননি বলে তাকে তার জায়গায় আমরা বসানোর কথা ভাবিই নাই, খালি নিয়ে গেছি। প্রত্যেকটা দেশ তার অগণিত ছাত্রছাত্রী, অগণিত মানুষ। আমরা স্যারকে কেন দিতে পারি এটা বলি যে ঈদে একটি সম্ভবত আমি স্যারকে একটি পোশাক দিতে চাইলাম, শার্ট, তিনি যে টাইপের শার্ট পরেন। তো উনি বললেন না তানভীর এটা করো না, কারণ করলে হবে কি, ধরো হিসেবে ধরো তুমি আমার খুব স্নেহের, আমি তোমাকে দেব, সেটি তো খুব স্বাভাবিক, কিন্তু তুমি আমাকে দিবে তখন একটা মাঝখানে কারণ থেকে যায়। এ ঠিক এভাবে বলছিলেন, এই কারণটা তৈরি হোক, এটা করো না, করতে যেও না। অনেকক্ষণ ভাবলাম যে এত বড় মনীষী বলেই এভাবে কথাটা বলতে পারলেন। আমি খানিকটা লজ্জা পড়ে গেলাম, বলে স্যার আপনাকে একটা কিছু দিতে পারলে আমার ভালো লাগবে। তো সম্ভবত আমি একটা প্রোগ্রামে সিঙ্গাপুর গেলাম, এবং মন্ট ব্ল্যাঙ্ক কি তো মাথায় কিছু মনে আসছে না আসলে আজকে স্যারকে নিয়ে ভাবতে সবচেয়ে দামি যে কলমের ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের একটি কলম দাম সিঙ্গাপুরি ডলারে প্রায় $150, মানে 10-15 হাজার টাকা। সবচেয়ে প্রিমিয়ার লেভেলের না, মাঝামাঝি লেভেলের। তো আমি স্যারকে উদ্দেশ্য করে কিনলাম, জানতাম যে স্যার নিবে না, তারপর বললাম যে না, লাস্ট ট্রাই করি। ওই কলমটি আজও আমার কাছে আছে, স্যারকে দিতে পারিনি। তবে
আমার বাসার কোনো প্রোগ্রামে কিংবা তিনি কোনো প্রোগ্রামে এমন সুযোগ পেয়েছেন যেখানে আমাকে ডাকা যায়, বা উনি ভেবেছেন যে আমি থাকলে তার ভালো লাগবে, তিনি সাথে সাথে আমাকে টেক্সট করেছেন যে তুমি এসো, তুমি আসলে আমরা ভালো লাগবে। স্যার আসলে প্রচন্ড পরিমাণে তারুণ্যকে সাপোর্ট দিতেন। আমি বারবার বিভিন্ন লেখায় যেটি বলেছি, লিখেছি যে তরুণদের সাপোর্ট দেওয়ার মানুষ নাই বাংলাদেশে, তো নাই। একজন একজনের ক্ষতি করতে পারলে, ঈর্ষায় ভুগতে পারলে আর একজন সম্পর্কে একটু বলে যদি ওকে দমিয়ে রাখা যায়, সেই চেষ্টার মানুষ বড় ছোট মাঝারি সবাই আছে। স্যার ছিলেন সেই সাদা মানুষ, সাদা মনের মানুষ। যতটা সাদা মানুষ, সাদা মনের মানুষ হলে একদম ধবধবে সাদা মনের মানুষ বলা যায়, এই পর্যায়ে মানুষ বাংলাদেশে আমি আর দেখি নাই। এখন পর্যন্ত আমার জীবদ্দশায় সারা পৃথিবীতে দেখি নাই যাকে আমি চিনি। সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার চলে গেলেন। স্যারেরকে নিয়ে আমি আসলে আরো অনেক গল্প, আমার টিভি শো বা অন্য টিভি শোতে তার সাথে অংশ নেওয়া, ক্ষতি হয়ে গেল, আমার অনেক ক্ষতি হয়ে গেল, ব্যক্তিগত ক্ষতি। কারণ স্যার থেকে তো আর দিতে পারতাম না কিছু, কিন্তু আমার এত মহিলা একটা মানুষ আমার সাথে, আমি চাইলেই পাই তাকে। এসব সম্পর্ক তো একদিন দুই দিনে তৈরি হয় না, ভালোবাসার জায়গা তো খুব সহসা কারোর সাথে তৈরি হয় না। আর এত বড় মাপের মানুষের সাথে, অনেক মানুষের সাথে কথা বলি, বেশি পরিচয় হয়তো আছে, কিন্তু ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধার জায়গা, যার সাথে পরিচয় পর্ব বা তিনি আমাকে চেনেন, এই শব্দটাও আমাকে দারুণভাবে সার্টিফাই করে, এরকম মানুষ তো আসলে কম। স্যার তার পরিবারের, তার স্ত্রীর দুরারোগ্য চিকিৎসার জন্য দৌড়াতেন। কি চিন্তায়, কি ভেবে হঠাৎ করেই মৃত্যুর 5 দিন আগেও কথা বললাম, হাসপাতালে যাওয়ার 5 দিন আগে হাসপাতালে গেলেন, স্যার চলে গেলেন। আমার সরাসরি শিক্ষক না উনি, আমার স্ত্রীর শিক্ষক উনি। ভালো থাকবেন স্যার। কথাগুলো বলছি এই কারণে যে আমরা আমাদের মনীষীদের লালন করা খুব জরুরি। একটা দেশের, একটা সমাজের কিংবা আমাদের পারিপার্শ্বিকতায় তারা কিছু বলবে না, একটা চাপা অভিমান থাকবে, কিচ্ছু বলবে না, কোনো প্রাপ্তির আশাও করবে না, কিন্তু তাদের সম্মানিত করাটা আমাদের দায়িত্ব, খুব বড় দায়িত্ব। স্যার অনেক ভালো থাকবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নিশ্চয়ই সুবিচার করবেন এবং আল্লাহ আপনার এই সততার পুরস্কার অবশ্যই দেবেন, আমরা জানি। সেই প্রার্থনা। আল্লাহ হাফেজ।